ভদ্রতার মোড়কে ঢাকা মানুষের মন আসলে এক অতল অন্ধকার, যেখানে সত্য বাসনা অনেক সময় জন্ম দেয় বিকৃত উন্মাদনার। আমাদের চারপাশে চেনা হাসির আড়ালে লুকিয়ে থাকে যে হাড় হিম করা নিষ্ঠুরতা। তাকেই পর্দাফাঁস করতে আজ আমরা নামব মনের গহীন গহ্বরে। চেনা মানুষের অচেনা রূপ আর অবদমিত লালসার এক জটিল মনস্তাত্ত্বিক সফর শুরু হতে চলেছে। স্বাগতম মনস্তত্ত্বের আড়ালে সিজন 1। শহরের উপকণ্ঠে সেই নির্জন প্রাসাদে আজ কবরস্থানের মতো নিস্তব্ধতা। অয়ন জানলার কাঁচের ওপাশে তাকিয়ে দেখছিল মেঘের গর্জন। ওর শরীরটা দামি সিল্কের চাদরে মোড়ানো, কিন্তু কবজিতে লুকোনো চামড়ার বেল্টের দাগগুলো ওর আসল পরিচয় মনে করিয়ে দেয়। ও যে মায়ার অমূল্য সংগ্রহ। মায়া ধীরে ধীরে ঘরে ঢুকল, হাতে তার সেই বিশেষ কাঁচের জার, যাতে রাখা লাল তরলটা আগুনের আলোয় রক্তবর্ণ ধারণ করছে। অয়ন নড়ল না। ও জানে মায়ার পায়ের শব্দের ছন্দই বলে দেয় আজ রাতের খেলাটা কতটা নৃশংস হবে। মায়া অয়নের পিছনে এসে দাঁড়ালো। ওর লম্বা নখগুলো অয়নের ঘাড়ের ক্ষতবিক্ষত জায়গায় আলতো করে বুলিয়ে দিল। অয়ন ব্যথায় কুঁকড়ে উঠলেও মুখে কিছু বলল না। মায়া ওর কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, জানো অয়ন, বাইরের পৃথিবীটা না খুব নোংরা। সবাই তোমাকে কেড়ে নিতে চায় আমার থেকে, কিন্তু আমি তোমাকে এমন এক অরণ্যের গভীরে লুকিয়ে রেখেছি যাতে তুমি শুধু আমারই হয়ে থাকো। আচ্ছা, তুমি কি আমায় ভালোবাসো না? ঘুরে তাকালো অয়ন। ওর চোখের নিচে জমেছে ভয়ের কালি। এক সময় তেজি একটা ছেলে, এখন কেবল একটা মায়া। ও বলল, ভালোবাসা কি খাঁচায় আটকে থাকে মায়া? তুমি আমার মা বাবাকে কি বলেছ? তারা কি জানে আমি বেঁচে আছি? মায়া খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে কোনো মমতা নেই, আছে একটা তীব্র উন্মাদনা। তারা তো জানে তুমি নিখোঁজ, আর আমি তো রোজ তাদের সাথে দেখা করে তোমার জন্য শোক জ্ঞাপন করি। তোমার মা আমার কাঁধে মাথা রেখে কাঁদেন। ভাবো একবার কতটা নিখুঁত আমার অভিনয়। মাস তিনেক আগে অয়ন একবার জানলার কাঁচ ভেঙে পালাবার চেষ্টা করেছিল। মায়া তাকে আটকানোর পর কোনো চড়থাপ্পড় মারেনি। সে কেবল অয়নের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলটা একটা ধারালো যন্ত্র দিয়ে ধীরে ধীরে কেটে বাদ দিয়ে দিয়েছিল। তারপর সেই কাটা আঙুলটা রূপোর কৌটোয় ভরে অয়নকে উপহার দিয়ে বলেছিল, এটা তোমার অবদ্ধতার স্মারক। আবার চেষ্টা করলে না, আমি বাকিগুলো এভাবেই সাজিয়ে রাখবো। আজ রাতে মায়া অয়নের পায়ের ওপর মাথা রেখে কার্পেটে বসল। অয়নের হাতে একটা কাঁচের শার্ট, যেটা সে গত 2 দিন ধরে লুকিয়ে রেখেছে। মায়া অয়নের হাতটা নিজের গালে ঘষতে ঘষতে বলল, অয়ন, আমি যদি কোনোদিন তোমাকে হারিয়ে ফেলি, তবে আমি নিজেকে শেষ করব না। আমি তোমাকে এমন এক অবস্থায় রেখে যাব না যাতে মৃত্যু ছাড়া তোমার আর কোনো গতি না থাকে। এই প্রাসাদের মেইন গেটে যে ডিজিটাল সিস্টেমটা আছে, সেটা আমার হার্টবিটের সাথে সেট করা। আমার হার্টবিটটা থেমে গেলে পুরো বাড়িটা অটোমেটিক লক হয়ে যাবে। ভেতরে কোনো বাতাস ঢুকবে না, বেরোবেও না। তুমি আমার সাথেই নিঃশ্বাস বন্ধ করে মরে যাবে। অয়ন কোনো কথা বলল না। তার সেই পরিচিত মায়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। সে হঠাৎ মায়ার চুলে হাত রাখল।
মায়া পরম শান্তিতে চোখ বুঝল। তার শিকার বুঝি আজ ধরা দিয়েছে। ঠিক সেই মুহূর্তেই অয়ন কাঁচের টুকরোটি দিয়ে মায়ার গলার শিরাটি সজোরে চিড়ে দিল। রক্তের একটা গরম ফোয়ারা অয়নের মুখটাকে ভিজিয়ে দিল। মায়া বড় বড় চোখ করে অয়নের দিকে তাকালো। তার মুখে তখন ভয়ের বদলে একটা পৈশাচিক তৃপ্তি। সে গোঙাতে গোঙাতে হাসল। বলেছিলাম না অয়ন, আমার মৃত্যু মানে তোমারও মরণ। সিস্টেম এখন লক হয়ে যাবে। মায়া শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথেই একটা ঘর ঘর শব্দে পুরো প্রাসাদের জানলা দরজা সব ইস্পাতের মোটা মোটা পাত দিয়ে সিল হয়ে গেল। এসি বন্ধ হয়ে গেল, লাইটগুলো লাল হয়ে জ্বলতে লাগলো। অক্সিজেন ফুরিয়ে আসছে। অয়ন মায়ার লাশের পাশে বসে রইল। ওর দুহাতে মায়ার রক্ত। সে জানলার সেই ইস্পাতের পাতের ওপর মাথা ঠুকতে ঠুকতে অট্টহাসি করে উঠল। সে জানতো এখান থেকে বার হওয়ার কোনো রাস্তা নেই, কিন্তু মায়ার সেই বিষাক্ত শাসনের চেয়ে এই রুদ্ধশ্বাস মৃত্যুই তার কাছে বেশি স্বস্তির। মায়ার নিথর দেহটি অয়নের পায়ের কাছে পড়ে আছে। অয়ন মায়ার মৃত চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি চেয়েছিলে আমরা একসাথে পৌঁছে যাই, তাই না মায়া? তোমার ইচ্ছা আজ পূরণ হলো। শুধু পার্থক্য একটাই, এবার তুমি আমাকে আর নির্দেশ দিতে পারবে না। লাল আলো নিচে এলো। অক্সিজেনের অভাবে সে ছটফট করতে করতে অবশেষে স্থির হয়ে গেল। অন্ধকার আর স্তব্ধতা গ্রাস করল সেই অভিশপ্ত প্রাসাদকে।